হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ 2026 কিন্তু ফর্ম বেরোনোর সম্ভাবনা প্রবল। এই গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু আজ অনেক বছর বেরোয়নি। এবছর কিন্তু বেরোনোর সম্ভাবনা রয়েছে প্রবল। তো সেই মতো এই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন রকম পোস্ট হয়। তো 8 পাস থেকে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত কিন্তু প্রত্যেক লেভেলের জন্য পোস্ট রয়েছে। তো গত যে শেষ যে পরীক্ষা হয়েছে 2018, তো সেই 2018 সালে কি ধরনের কোশ্চেন এসেছিল বিভিন্ন এক্সামগুলোতে, জিকেতে কি ধরনের কোশ্চেন এসেছিল, তো সেইগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। এছাড়া পরবর্তীতে এই গ্রাম পঞ্চায়েত যদি নোটিফিকেশান বেরোয়, তারপরে কিন্তু আমরা কন্টিনিউয়াস ক্লাস করে যাব, এক এক করে ক্লাসগুলো করিয়ে যাব। তোমরা অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছো, নতুন প্রথমবার ভিজিট করেছো, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আমাদের চ্যানেলে কিন্তু রেগুলার জিকে ক্লাস হয়, রেগুলার সন্ধ্যে 6:30টায় জিকে ক্লাস হয়, যে ক্লাস সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। তো অবশ্যই যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, আমাদের সাথে যুক্ত থাকো। আর আমাদের টেলিগ্রামে জয়েন করে যাবে, স্টাডি সাকসেস কোচিং সেন্টার। এখানে আমরা ফ্রি পিডিএফ, আমাদের যে ক্লাসগুলো হয়ে থাকে তার ফ্রি পিডিএফ কিন্তু প্রোভাইড করে থাকি এই টেলিগ্রাম চ্যানেলে, এবং নতুন নতুন যে চাকরির নোটিফিকেশনগুলো সেগুলোও কিন্তু আমাদের এই টেলিগ্রামে দেওয়া হয়। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে। তো এখন দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, যেটা পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? মানে কি ধরনের পশ্চিমবঙ্গের যে সুন্দরবন, সেখানে মৃত্তিকাগুলো কি রকমের হয়? লাল মাটি, লবণাক্ত কাদামাটি, পলি মাটি না কালো মাটি? তো সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, লবণাক্ত কাদামাটি। তোমরাও অ্যান্সার দেওয়ার চেষ্টা করো সবাই। ভারতের সর্বশেষ জনগণনা হয়েছিল কত সালে? আমাদের ভারতে সর্বশেষ জনগণনা যেটা হয়েছিল কত সাল না, হচ্ছে 2011 সালে। এবার 2026-এ হওয়ার শুরু হয়ে গেছে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে রূপে পরিচিত? তো তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো কোনটি? দেখো আজকে কিন্তু আমাদের প্রায় 50খানা কোশ্চেন কিন্তু রয়েছে। তো সবাই একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি প্রত্যেকটা কোশ্চেন দেখো, কোশ্চেন অ্যান্সার দেখো, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কী ধরনের কোশ্চেন, একটা কোশ্চেন যে এই এক্সামে কী ধরনের কোশ্চেন আসে, কী লেভেলের কোশ্চেন হয়, তো সেগুলো ধারণা কিন্তু তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। উত্তর প্রবাহী নদী সেটা হচ্ছে কোনটা না, এই যে তিস্তা, জলঢাকা, রায়ডাক, এগুলো প্রত্যেকটা কিন্তু উত্তর প্রবাহী নদী। পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। তো এটা কোথায় রয়েছে? নিরক্ষরেখার নিকট, কর্কটক্রান্তি রেখার নিকট, মকরক্রান্তি রেখার নিকট, না হচ্ছে আর্কটিক সার্কেল? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, কর্কটক্রান্তি রেখার নিকট। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সাম দেওয়া, WBPSCর আন্ডারে বা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, WBSSCর আন্ডারে যে গ্রুপ সি ডি এক্সামগুলো, তো এই সকল এক্সামের জন্য আমরা কিন্তু একটা পিডিএফ তৈরি করেছি, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যা এক্সাম হয়েছে একদম 1999 সাল থেকে, তো সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার, তার পাশাপাশি ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সমস্ত কিছু দিয়েই আমরা এই পিডিএফটা বানিয়েছি। প্রতিটি প্রশ্ন একদম ব্যাখ্যা সহ পেয়ে যাবে, টপিক ওয়াইজ পেয়ে যাবে, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, সংবিধান, স্ট্র্যাটেজি, কম্পিউটার, অর্থনীতি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই পিডিএফের মধ্যে 2024-25 দেওয়া হয়েছে। আবার এর মধ্যে আমরা কিন্তু 2026-এরও পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করবো, কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে কত? মাত্র 29 টাকায়। 29 টাকায় এই পিডিএফটা পেয়ে যাবে। তো যদি তোমরা কেউ নিতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করবে। তো এবার দেখো 6 নম্বর কোশ্চেন, নিচের নয়, সরি, কোনো নিয়মে 3টা একই রকম তবে বি জাতীয় কোনটা? এই যে পনির, দুধ, দই, ঘি, এদের মধ্যে 3টা একই রকম, আর একটা বেমানান রয়েছে এখানে। তো সেই বেমানানটা কোনটা? তো আশা করি সবাই দেখতে পাচ্ছ, এই যে পনিরটা নয়, সরি, দুধটা হচ্ছে এখানে বেমানান। কেন? দেখে নাও, পনির, দই, ঘি
হলো এগুলো কি দুগ্ধজাত পণ্য বা দুধ থেকে তৈরি খাবার, কিন্তু দুধ হচ্ছে কি মূল উপাদান, সেই দুধ থেকেই পনির, দই, ঘি তৈরি হয়েছে। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে দুধ। 7 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, একজন রাজ্যসভার সদস্যের পদের থাকার মেয়াদ কত? রাজ্যসভা রাজ্যসভার সদস্যের পদের থাকার মেয়াদ কত বছর? না হচ্ছে 6 বছর। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার, 6 বছর। রাজ্যসভায় একটি স্থায়ী কক্ষ, এর কোনো অবলুপ্তি নেই, তবে প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য অবসর গ্রহণ করেন এবং তাদের প্রত্যেকের মেয়াদ থাকে 6 বছর। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রাচীনতম বেদ? সব থেকে প্রাচীনতম বেদ সেটা হচ্ছে কোনটা? না সেটা হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ হচ্ছে কিন্তু সবচেয়ে প্রাচীনতম বেদ। 9 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সব থেকে বেশি মালভূমি আছে? সব থেকে বেশি মালভূমি আছে কোন জেলা? না সেটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া জেলায় কিন্তু সব থেকে বেশি মালভূমি আছে। পুরুলিয়া জেলাটি সম্পূর্ণভাবে ছোটনাগপুর মালভূমির অংশ, তাই এখানে মালভূমির পরিমাণটা সবচেয়ে বেশি। হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কি নামে পরিচিত? না দার্জিলিং জেলায় তরাই, তরাই নামে পরিচিত। তিস্তা নদীর পশ্চিম ভাগকে তরাই এবং পূর্ব ভাগকে ডুয়ার্স বলা হয়। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর পশ্চিমের নিচু সমভূমি অঞ্চলটি তরাই নামে পরিচিত। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, টোটো। টোটো হলো একটি আদিবাসী উপজাতি গোষ্ঠী যারা কোন রাজ্যে বসবাস করে? টোটো একটা আদিবাসী উপজাতি গোষ্ঠী যারা এরা কোন রাজ্যে বসবাস করে? এরা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে। টোটোরা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া গ্রামে বাস করে। এটি বিশ্বের অন্যতম ক্ষুদ্রতম জনজাতি গোষ্ঠী। 12 নম্বর কোশ্চেন, শিক্ষার অধিকার আইন অর্থাৎ RTE অ্যাক্ট অনুযায়ী কোনো শিশুকে একটা নির্দিষ্ট শ্রেণীতে ভর্তি করার ভিত্তি কি হওয়া উচিত? শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট অনুযায়ী কোনো শিশুকে একটা নির্দিষ্ট শ্রেণীতে ভর্তি করার ভিত্তি কি হওয়া উচিত? না হচ্ছে শিশুর বয়স। বয়স ব্যাখ্যা দেখে নাও। RTE অনুযায়ী শিশুকে তার বয়স অনুযায়ী উপযুক্ত শ্রেণীতে ভর্তি করতে হবে। উদাহরণ যদি হিসাবে বলি 6 বছর বয়সে শিশুকে প্রথম শ্রেণীতে ভর্তি করতে হবে। তারপর দেখো 13 নম্বর কোশ্চেন, 21শে জুন 2018 সালে পালিত চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসের থিম কি ছিল? তো 2018 এক্সাম হয়েছিল, তাই 2018 এখানে কোশ্চেনটা রয়েছে। তো 2018তে তখন থিম কি ছিল? এই যে যোগা ফর পিস, তো এটা ছিল 2018 থিম। ঠিক আছে, তো এখন বর্তমানে আমাদের জেনে নিতে হবে 2024-এর থিম কি ছিল? না যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। আর 2025-এর থিম ছিল হচ্ছে যোগা ফর ইউনিটি। মনে রাখো। 14 নম্বর দেখো, শিশু আলয়। শিশু আলয় নিচের কোনটির সাথে যুক্ত? শিশু আলয় না এটা হচ্ছে আইসিডিএস এর সাথে যুক্ত। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে অঙ্গনারী কেন্দ্রগুলোকে আধুনিকীকরণ করে শিশু আলয় হিসাবে গড়ে তোলা হয়েছে, যা মূলত প্রাক প্রাথমিক শিক্ষার উপর জোর দেয়। 15 নম্বর কোশ্চেন, পৃথিবীর বায়ুমণ্ডলের অনুপস্থিতিতে আকাশের রং কেমন থাকবে? যদি বায়ুমণ্ডল অনুপস্থিত থাকে তাহলে আকাশের রং কেমন থাকবে দেখাবে? আকাশের রং হচ্ছে দেখাবে কিরকম? কালো, কালো রঙে দেখাবে। বায়ুমণ্ডল থাকলে সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটে বলেই আমরা আকাশ নীল দেখি, কিন্তু মহাকাশে বা বায়ুমণ্ডলীয় স্থানে, বায়ুমণ্ডলহীন যদি কোনো স্থানে যাওয়া হয় তাহলে আলোর বিচ্ছুরণ হয় না, তাই আকাশে কি দেখায়? কালো দেখায়। 16 নম্বর কোশ্চেন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গালীলা জাতীয় উদ্যান এটা আমাদের পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে? দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার না হচ্ছে উত্তর দিনাজপুর? সঠিক অ্যান্সার কি হবে? না সঠিক অ্যান্সার অপশন নাম্বার ক, দার্জিলিং। দার্জিলিংয়ে রয়েছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাতীয় উদ্যান। এটি মূলত রেড পান্ডা সংরক্ষণের জন্য বিখ্যাত। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার খ, সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? সান্দাকফু, যার উচ্চতা 3600
36 মিটার। এটি সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত এবং দার্জিলিং জেলায় অবস্থিত। একদম ভালো করে মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। ওজোন স্তরের অবক্ষয় নিচের কোনটির কারণে ঘটে? ওজোন স্তরের অবক্ষয় কোনটার কারণে ঘটে? না হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসির কারণে ওজোন স্তরের অবক্ষয় হয়ে থাকে। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, তারপরে হচ্ছে অ্যারোসল স্প্রে থেকে নির্গত সিএফসি গ্যাস বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে পৌঁছে ওজোন অণুকে ভেঙে দেয়, যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসতে সাহায্য করে। বুঝে গেল? 19 নম্বর করে দেখো, সম্প্রতি ঘোষিত 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কাকে দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছিল শ্রীদেবীকে। ঠিক আছে, শ্রীদেবীকে দেওয়া হয়েছিল 65তম জাতীয় চলচ্চিত্র, কিন্তু এটা 2018 সালে মম চরিত্রের জন্য শ্রীদেবীকে দেওয়া হয়েছিল। কিন্তু 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 সালে চলচ্চিত্র শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার দেওয়া পেয়েছে কে? বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। এটা কিন্তু মনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন, দেশবন্ধু কার উপাধি? দেশবন্ধু আমরা জানি চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত, অর্থাৎ CR দাস, চিত্তরঞ্জন দাস বা CR দাস। চিত্তরঞ্জন দাস একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা ছিলেন। তাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল। আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। এই ধরনের ক্লাস যদি আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও যে এইভাবে কন্টিনিউয়াস এই গ্রাম পঞ্চায়েতের জন্য এইভাবে জিকে ক্লাস তোমাদের জন্য নিয়ে আসি, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। 21 নম্বর দেখো, সম্প্রতি কাকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অর্থাৎ NGT এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো এটা আমরা এই কোশ্চেনটাকে আপডেট করে দিয়েছি। এটা সঠিক অ্যান্সার হবে প্রকাশ শ্রীবাস্তব। প্রকাশ শ্রীবাস্তব হয়ে যাবে, রিসেন্ট কিন্তু হয়েছে, বর্তমানে 2026 বর্তমানে 24-26 সময়কালে NGTর চেয়ারম্যান হলেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। NGT মূলত পরিবেশ সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত একটা বিশেষ আদালত। 22 নম্বর দেখো, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে ছিলেন? সবাই পারবে আশা করি এটা। নোবেল পুরস্কার প্রথম কে পেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল। 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য কিন্তু তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তিনি প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় হিসেবে এই সম্মান লাভ করেন। তারপর দেখো 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনে কি রয়েছে? ভীম অ্যাপটি কিসের জন্য ব্যবহৃত হয়? অনেকেই তোমরা মোবাইলে ভীম অ্যাপ রয়েছে তোমাদের সবার মোবাইলে। এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা হচ্ছে নগদহীন অর্থ লেনদেনের জন্য। নগদহীন অর্থ লেনদেনের জন্যই কিন্তু এই ভীম অ্যাপটা ব্যবহার করা হয়। ভীমের পূর্ণরূপ ভারত ইন্টারফেস ফর মানি। এটি ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ব্যবহার করে সরাসরি ব্যাংক টু ব্যাংক পেমেন্ট করতে সাহায্য করে। 24 নম্বর কোশ্চেন, SHG পূর্ণরূপ কি? SHG যার ফুল ফর্ম হচ্ছে সেলফ হেল্প গ্রুপস স্বনির্ভর গোষ্ঠী বা SHG হলো সমমনা মানুষের একটা ছোট দল যারা নিজেদের মধ্যে সঞ্চয় করে এবং প্রয়োজনে ক্ষুদ্র ঋণ প্রদান করে আর্থ সামাজিক অবস্থা উন্নতি ঘটায়। 25 নম্বর কোশ্চেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 আর কি নামে পরিচিত? আমাদের ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 বা যেটাকে আমরা গডউইন অস্টিন বলে থাকি। K2 হলো পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, এটি কারাকোরাম পর্বতশ্রেণী অবস্থিত। তারপরে 26 নম্বর কোশ্চেন, অক্সিজেনের রাসায়নিক সংকেত। অক্সিজেনের সংকেত কি? বলো দেখি। অবশ্যই O2 হচ্ছে অক্সিজেনের সংকেত। সাধারণ অবস্থায় অক্সিজেন একটি দ্বিপারমাণবিক গ্যাস, তাই এর সংকেত O2, কিন্তু O3 যেটা হচ্ছে ওজোন গ্যাসের সংকেত, এটাও মনে রাখবে। সম্প্রতি কোন ফলটিকে ত্রিপুরার রাজ্য ফল হিসেবে ঘোষণা করা হয়েছে? ত্রিপুরার রাজ্য ফল 2018-তে ঘোষণা করা হয়েছিল, সেটা হচ্ছে কুইন আনারস। 2018 সালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কুইন আনারসকে ত্রিপুরার রাজ্য ফল হিসেবে ঘোষণা করেন। এটি তার অনন্য
স্বাদ ও সুগন্ধির জন্য কিন্তু বিখ্যাত। তারপরে ভারতের রেপো রেট কে ঘোষণা করেন? আমাদের ভারতের রেপো রেট ঘোষণা করেন কে? হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআই ঘোষণা করেন। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার করে তখন যে হারে সুদ দিতে হয় তাকে রেপো রেট বলে। এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। তারপরে দেখো 29 নম্বর কোশ্চেন, ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম কে লিখেছিলেন? আমাদের ভারতের জাতীয় স্তোত্র যেটা বর্তমান যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছেন আমাদের এখন প্রত্যেক স্কুলেই প্রার্থনার সময় কিন্তু এই বন্দে মাতরম কিন্তু হবে, একদম বাধ্যতামূলক করে দিয়েছে বন্দে মাতরমকে। আর এটি লিখেছেন কে? না, এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, তাই কি না? বন্দে মাতরম নিয়ে বঙ্কিম দা আমাদের প্রধানমন্ত্রী যখন তার বক্তৃতাতে বলেছিল বঙ্কিম দা, এই নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে। তো এই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। 1882 সালের তাঁর আনন্দমঠ উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস এই গানটি প্রথম প্রকাশিত হয় 1896 সালে কংগ্রেস অধিবেশনে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটি সুরারোপ করে গিয়েছিলেন। 30 নম্বর কোশ্চেন, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? না হচ্ছে দামোদর। দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। অতীতে দামোদর নদের বন্যার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হতো বলে একে বাংলার দুঃখ বলা হয়। বর্তমানে ডিভিসি চলে এসেছে, তো ডিভিসি প্রকল্পের বাঁধের মাধ্যমে কিন্তু অনেকখানি এটা কিন্তু নিয়ন্ত্রণ করা হয়েছে। বন্যা হয় কিন্তু অনেকটাই কম। 31 নম্বর দেখো, পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার এটা কিন্তু দেওয়া হয় কিসের ক্ষেত্রে? হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার। মূলত সংবাদপত্রের সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীত রচনার অসামান্য কৃতিত্বের জন্য দেওয়া হয়। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার। 32 নম্বর কোশ্চেন, 2018 সালের বিশ্ব সংস্কৃত সম্মেলন WSC কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিশ্ব সংস্কৃত সম্মেলন 2018 এটা হয়েছিল কোথায়? হচ্ছে কানাডা। এটি কানাডায় ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হয়েছিল। প্রতি 3 বছর অন্তর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 2025 সালে যেটা 19তম বিশ্ব সংস্কৃত সম্মেলন হয়েছিল কোথায় হয়েছিল? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। 33 নম্বর কোশ্চেন, শিক্ষার অধিকার আইন অর্থাৎ REA রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষার অধিকার আইন কোন বছর পাস বা প্রণয়ন করা হয়েছিল? রাইট টু এডুকেশন অ্যাক্ট এটা পাস হয়েছিল 2009 সালে পাস হয়েছিল। ভারতের সংসদে 4 আগস্ট 2009 সালে এই আইনটি পাস হয় এবং এটি কার্যকর হয়েছিল 1 এপ্রিল 2010 থেকে। এই আইন অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুর জন্য শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক করা হয়েছিল। তারপর দেখো 34 নম্বর, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত? সিধু কানু কোন বিদ্রোহের সাথে যুক্ত? না হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু। 1855 থেকে 56 সালে পশ্চিমবঙ্গের বীরভূম এবং ঝাড়খণ্ডের রাজমহল পাহাড় এলাকায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন কিন্তু এই সিধু মুর্মু এবং কানু মুর্মু। এরপরে 35 নম্বর, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? সবাই জানো পিভি সিন্ধুকে। তো পিভি সিন্ধু একজন কিন্তু ব্যাডমিন্টন খেলোয়াড়, তাই কি না? পিভি সিন্ধু ভারতের একজন বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড়। তিনি অলিম্পিকে 2বার পদক, রূপো এবং ব্রোঞ্জ জয়ী প্রথম ভারতীয় মহিলা। তারপরে দেখো দোয়াব। দোয়াব শব্দের অর্থ কি? দোয়াব শব্দের অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী ভূমি। দুটি নদীর মধ্যবর্তী ভূমি। ফার্সি শব্দ দো, দুই এবং আব, জল বা নদী থেকে দোয়াব শব্দটি এসেছে। গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলটি ভারতের সব থেকে বিখ্যাত দোয়াব অঞ্চল। 37 নম্বর, পশ্চিমবঙ্গ কোন ধরনের জলবায়ুর অন্তর্গত? আমাদের পশ্চিমবঙ্গ কোন ধরনের জলবায়ু দেখা যায়? আমাদের এখানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত গরম ও আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক শীতকাল দ্বারা বৈশিষ্ট্যযুক্ত, যা মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। 38 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুযায়ী নিচের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? 2011 সালের আদমশুমারি অনুযায়ী। এই আদমশুমারি থেকে আমরা কিন্তু ক্লাস করেছি, অনেকগুলো ক্লাস করেছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ভেরি ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। রিসেন্ট এই ক্লাস করিয়েছি, যারা দেখতে চাও
ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিও। তো এটার সঠিক অ্যান্সার কী হবে না, হচ্ছে অপশান নাম্বার গ, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 2011 সালে আদমশুমারি অনুযায়ী অরুণাচল প্রদেশ জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন। অন্যদিকে বিহারে কিন্তু জনঘনত্ব ভারতের সব থেকে বেশি, 1106 জন প্রতি বর্গ কিলোমিটারে। 39 নম্বর কোশ্চেন, কোন কমিশন সরকারকে তাদের সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে? কোন কমিশন সরকারকে তাদের সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে? সেটা হচ্ছে জাতীয় সংখ্যালঘু কমিশন। জাতীয় সংখ্যালঘু কমিশন। নির্বাচন কমিশন বা অর্থ কমিশন শুরু থেকেই সাংবিধানিক সংস্থা। জাতীয় সংখ্যালঘু কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে তৈরি হয়েছিল, যা পরবর্তীকালে পূর্ণ সাংবিধানিক ক্ষমতার জন্য আবেদন করে। কোন সংবিধান সংশোধন আইনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়? পঞ্চায়েত রাজ ব্যবস্থা যেটা সাংবিধানিকভাবে মর্যাদা পায়, কততম সংশোধনী আইন না, হচ্ছে ৭৩তম সংশোধন আইন। ৭৩তম 1992 সালের ৭৩তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, পার্ট 9। অন্যদিকে ৭৪তম সংশোধন আইনের মাধ্যমে কি করা হয়েছে, পৌরসভাকে মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে ৪১ নম্বর, রাজ্যসভার চেয়ারম্যান কে হন? একটা রাজ্যসভার চেয়ারম্যান কে হয়ে যায় না, হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান হয়ে থাকে। ভারতের সংবিধান অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজ্যসভার সদস্য নন, কিন্তু সবার কাজ পরিচালনা করেন। তারপরে ৪২ নম্বর, নিচের কোন স্থানটিকে ধ্রুবতারা আকাশে সর্বোচ্চ কোণে দেখা যাবে? ধ্রুবতারা আকাশের সর্বোচ্চ কোণে দেখা যাবে কোন স্থানটিকে? সেটা হচ্ছে সান্দাকফু। সান্দাকফু হয়ে যাবে সঠিক অ্যান্সার। ধ্রুবতারার উচ্চতা বা আকাশের কোণ নির্ভর করে পর্যবেক্ষকের অক্ষাংশের উপর। উত্তর গোলার্ধে কোনো স্থান যত বেশি উত্তরে অবস্থিত হবে, ধ্রুবতারাকে তত বেশি উপরে দেখা যাবে। আর সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, এবং এটি এই তালিকায় অন্যান্য জায়গার তুলনায় উত্তরে এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত, তাই এখান থেকে ধ্রুবতারাকে আকাশের সর্বোচ্চ কোণে দেখা সম্ভব। ৪৩ নম্বর, সম্প্রতি কাকে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রপুঞ্জের সামরিক পর্যবেক্ষণ গোষ্ঠীর প্রধান ও চিফ মিলিটারি অবজারভার হিসেবে নিযুক্ত করা হয়েছে? এটা 2018 কোশ্চেন। 2018-তে যেমন কোশ্চেনটা ছিল তেমনই এখানে দেওয়া হয়েছে। তো এটার অ্যান্সার হবে হোসে এলাডিও ওয়ালকাইন। কিন্তু আমাদের এর থেকে আমরা যেটা বর্তমানেরটা আমাদেরকে মনে রাখতে হবে, বর্তমান 2024-26 সময়কালে এই দায়িত্বে রয়েছেন কি, আর্জেন্টিনার রিয়ার অ্যাডমিরাল গুইলার্মো রিওস। 44 নম্বর দেখো, 2018 সালে প্রকাশিত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স GII ভারতের র্যাঙ্ক কত ছিল? তখন ভারতের র্যাঙ্ক ছিল হচ্ছে 57 র্যাঙ্ক ছিল। তবে এটি একটি পরিবর্তনশীল সূচক। তো উল্লেখযোগ্য যে সম্প্রতি 2024 সালের ইন্ডেক্স অনুযায়ী ভারতে বর্তমানে 39 নম্বর স্থানে উঠে এসেছে, যা ভারতের উদ্ভাবনী শক্তির উন্নতি পরিচয় দেয়। 45 নম্বর কোশ্চেন, লাসা জ্বর, লাসা, তো এই লাসা যা সম্প্রতি খবরে ছিল তা কোথায় দেখা যায়? পশ্চিম আফ্রিকা। এটা কোথায় দেখা গিয়েছিল? পশ্চিম আফ্রিকায়। লাসা জ্বর একটি ভাইরাল রক্তক্ষরণজনিত রোগ, যা মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। এটি নাইজেরিয়া, গিনি এবং লাইবেরিয়ার মতো পশ্চিম আফ্রিকার দেশগুলোতে বেশি দেখা যায়। 46 নম্বর কোশ্চেন, টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারে কোন দেশের নাগরিক? অ্যান্ডি মারে, তো ইনি হচ্ছেন একজন ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকের নাগরিক। অ্যান্ডি মারে স্কটল্যান্ডের একজন প্রখ্যাত টেনিস খেলোয়াড়, যিনি ইউনাইটেড কিংডম হয়ে খেলেন। তিনি 3 বার গ্র্যান্ড স্ল্যাম এবং 2 বার অলিম্পিক সোনায় জয় করেছে। তারপরে দেখো 47 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়েছিল? কন্যাশ্রী যেটা চালু হয়েছিল 2013 সাল। 2013 সালে চালু হয়েছিল। 1 অক্টোবর 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতে এবং বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে কিন্তু এই প্রকল্প চালু করে। এই প্রকল্পটি আন্তর্জাতিক স্তরে রাষ্ট্রপুঞ্জ দ্বারাও কিন্তু পুরস্কৃত হয়েছে। ঠিক আছে? তো এই ছিল মোট আজকের গুরুত্বপূর্ণ 47খানা কোশ্চেন, যে কোশ্চেনগুলো প্রত্যেকটাই 2018-তে যে এক্সাম হয়েছিল গ্রাম পঞ্চায়েতে, তো সেই এক্সামের যে বিভিন্ন পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টে বিভিন্ন কোশ্চেন এসেছিল জিকের।
তো সেইগুলো নিয়ে আলোচনা করা হলো। তো এবার আমরা এই গ্রাম পঞ্চায়েত রিলেটেড আরও যে সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে তোমাদের আপকামিং এক্সামে আসতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকে ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। কমেন্ট করে জানাও যে এই ধরনের ক্লাস তোমরা আরও চাও কি না। ঠিক আছে? যদি চাও এই টপিকের উপর, মানে এই গ্রাম পঞ্চায়েতের উপর, তাহলে অবশ্যই আমরা ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। আর বাকি তোমরা এই জিকের ই বুকটা তোমরা নিতে পারো এই এক্সামের জন্য, মাত্র 29 টাকা। ঠিক আছে? 29 টাকায় পেয়ে যাবে। তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর বাকি তোমরা যারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তো তোমরা যদি সেই এক্সামের প্রিভিয়াস ইয়ার সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই সকল এক্সামের জন্য প্রিভিয়াস ইয়ারের জিকে কোশ্চেন আনসার নিতে চাও, তো অবশ্যই আমাদেরকে মেসেজ করো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে। এখানে দেখে নাও এই যে পিডিএফগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, প্রত্যেকটা পিডিএফের প্রাইস তোমরা এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আরআরবি এনটিপিসির জন্য পিডিএফ রয়েছে, এসএসসি জিডি, ফেস 13, সিজিএল, সিপিও, কারেন্ট অ্যাফেয়ার্স, তো সমস্ত কিছু পিডিএফ রয়েছে। তোমরা যদি যেটা নিতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে লিখে মেসেজ করো, আমরা বলে দেবো কীভাবে আমাদেরকে তোমরা পেমেন্টটা করবে। ঠিক আছে?